এর পার্টনারটি দেখো এমএনওপি কিউআরএসটি ভিন্ন জিনিস। হ্যাঁ, প্রথমেই তোমরা যখন ড্র করবে এটি প্লিজ খেয়াল রেখো যেন স্মল এ স্মল বি স্মল সি এগুলো না হয়ে যায়। সো স্মল রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনে খেয়াল করো, আমরা এ বি সি ডি এফ জি এইচ আর এখানে হচ্ছে এম এন ও পি কিউ আর এস টি দুটি আছে নন হোমোলোগাস ক্রোমোজোম। তো ট্রান্সলোকেশন হওয়ার প্রেক্ষিতে হলো কি এ বি সি ডি ই এফ এই যে এস টি, হ্যাঁ শেষের এস টি পার্টটি এখানে জোড়া লাগলো আর প্রথমটির জিএইচ পোর্শনটা এই শেষে কি জোড়া লাগলো। তো ফাইনালি হলো কি এ বি সি ডি ই এফ এস টি এম এন ও পি কিউ আর জিএইচ। সো এই এসটি এবং জিএইচ এই দুটি যে খণ্ডিত অংশ এইটুকুর মধ্যে ট্রান্সলোকেশন হয়েছে, এই জন্য এটাকে বলা হয় স্মল রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। তো সিমিলারলি দেখো হোল আর্ম ট্রান্সলোকেশনে আমাদের যেটি হলো এ বি সি ডি ই এফ জেইস এবং নিচে হলো এ বি সি ডি কিউ আর এস টি, মানে ইএফ জেইসটা এই এম এন ওপির সাথে জোড়া লেগে গেছে। সো দিস ইজ হোল আর্ম ট্রান্সলোকেশন, মানে একটা আর্মি ট্রান্সলোকেশন হয়ে গেছে। আর তোমাদেরকে একটু কথা বলে রাখি, তোমরা যখন ড্র করবে এই যে সেন্ট্রোমিয়ারটা যেন দেওয়া ভুল না হয়। আমি তোমাদের এমনিতেই যখন ফিজিক্যালি ক্লাস নিয়েছিলাম তখনও বলেছিলাম সেন্ট্রোমিয়ারটি দেওয়াতে যেন তোমাদের কোনোভাবে ভুল না হয় তোমরা যখন ড্র করবে। আমাদের এই জেনেটিক্স থিওরিতে বলো প্র্যাকটিক্যালে বলো, ধরো নিউমেরিক্যাল চেঞ্জ বা স্ট্রাকচারাল চেঞ্জ এই পোর্শনটি যখন উত্তর করবে বা ইভেন জেনেটিক্সের দুই একটি ছবি যদি আঁকতে হয় তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা সেন্ট্রোমিয়ারটি দেওয়া আগেই খেয়াল করে নিবে, মানে সেন্ট্রোমিয়ারটি দিয়ে শুরু করবে। আমরা তাই করতাম, সেন্ট্রোমিয়ারটি গোলটা এঁকে তারপর লম্বা দাগটা দিতাম, তাহলে আর ভুল হতো না। হুম। আচ্ছা, এই দেখো সাকসেসিভ ট্রান্সলোকেশন সিমিলারলি তোমরা যদি একটু খেয়াল করো দেখো আমরা কতগুলা গ্রুপ নিছি এবিসিডি এফজেএস এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, মানে তিনটা একের পর এক হচ্ছে সাকসেসিভ ট্রান্সলোকেশন। তা ফার্স্ট রিঅ্যারেঞ্জমেন্ট হলো এরকম এবিসিডি এর সাথে কিউ আর এস টি, আবার এম এন ও পি এফজেএস ইউ ভি ডাব্লিউ এর সাথে এক্স ওয়াই জেড, মানে এইটি অপরিবর্তিত ছিল আমাদের শেষ পিয়ারটি শেষ গ্রুপটি। কিন্তু যখন আমরা শেষে গেলাম সেকেন্ডারি অ্যারেঞ্জমেন্ট হলো তখন কি দেখো আসলে এই ইউভিডব্লিউর সাথে ইএফজেএসটা এটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এটিকে আমরা বলি সাকসেসিভ ট্রান্সলোকেশন, এটি পর পর হয়ে যাওয়া এটিকে সাকসেসিভ ট্রান্সলোকেশন আমরা বলি। তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি কি বললাম, ট্রান্সলোকেশন বিষয়টি বললাম যে এ ব্লক অফ জিন ট্রান্সফার হয়ে যাবে নন হোমোলগাস সেগমেন্টের মধ্যে, এবং সেখানে জেনেটিক ইমপ্রুভমেন্ট হওয়ার খুব বেশি চান্স নেই, কোনো চান্স নেই, বেসিক্যালি চান্স নেই থিওরিটিক্যালি, কিন্তু অ্যাক্সিডেন্টালি কখনো কখনো দুই একটা জিন মিলে যেতে পারে আর কি। হ্যাঁ, সেটি একটি ব্যাপার। তিন ধরনের কথা বললাম, স্মল রেসিপ্রোকাল, হোল আর্ম এবং সাকসেসিভ ট্রান্সলোকেশন। এই সাকসেসিভ ট্রান্সলোকেশন যেটি হবে অবশ্যই বেশি ক্ষতিকর, এটি একেবারেই বারবার ট্রান্সলোকেটেড হচ্ছে আর কি। আচ্ছা, এই প্রশ্নটুকু এখন একটু তোমাদের কথা বলবো। কখনো কখনো আমরা ফাইনাল পরীক্ষায় প্রশ্ন দিই, তোমরা তফাৎ করো ট্রান্সলোকেশনের সাথে ক্রসিং ওভারের। ভাই ভাতে তো আমরা প্রায়ই জিজ্ঞেস করি এই প্রশ্নটা, বলো তো ক্রসিং ওভারের সাথে ট্রান্সলোকেশনের কি তফাৎ। মানে মূল কথা হচ্ছে ক্রসিং ওভার হবে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার পার্টনারের মধ্যে এক্সচেঞ্জ হবে, আর এখানে নন হোমোলোগাসের মধ্যে চেঞ্জ হবে। এই সেটি তোমরা যদি লেখো তাহলে আর কোনো অসুবিধা নেই। তাহলে আমরা চারটি পয়েন্টের কথা এখানে বলছি, দেখো খুব সহজ কথায় লেখা আছে ট্রান্সলোকেশন ইনভলভ নন হোমোলোগাস ক্রোমোসোমস whereas crossing over involves non-sister chromatids of the homologous chromosome. So this is our first point. Second point is translocation homozygotes change the linkage map, whereas crossing over does not change the linkage map. ওখানে তো লিঙ্কেজ ম্যাপ হয়ই না, বুঝছো? যখন ক্রসিং ওভার হয় তখন তো লিঙ্কেজ ম্যাপ হওয়ার সুযোগ নেই, কিন্তু ক্রসিং ট্রান্সলোকেশন যখন হচ্ছে তখন লিঙ্কেজ ম্যাপ হচ্ছে। এবং কখনো কখনো এই ব্লকটি যদি অনেক বড় হয় তাহলে খুবই ক্ষতিকর, বিশেষ করে সাকসেসিভ ট্রান্সলোকেশন পেয়ারিং এ যখন হয়ে যায়। আমরা সি নাম্বারের কথা একটু বলি। ট্রান্সলোকেশন ইনভলভ ট্রান্সলোকেশনস ইনভলভ ব্রেকেজ অ্যান্ড রিইউনিয়ন। ব্রেকেজ হচ্ছে আবার রিইউনিয়ন হচ্ছে, হয় না? ক্রসিং ওভার ইনভলভস কাইজমা ফরমেশন, তোমরা জানো কাইজমাটা ফরমেশন হয়, জেনেটিক ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু এই ট্রান্সলোকেশনে জেনেটিক ইমপ্রুভমেন্ট তোমরা একটি পয়েন্ট বলতে পারো, ট্রান্সলোকেশনে জেনারেলি কোনো জেনেটিক ইমপ্রুভমেন্ট হয় না। অন দা আদার হ্যান্ড ক্রসিং ওভার জেনেটিক ইমপ্রুভমেন্টের মানে সবচেয়ে বড় যেটি যেটি টুল ক্রসিং ওভার। যদি ক্রসিং ওভার না হয় তাহলে জেনেটিক ইমপ্রুভমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। And finally, crossing over does not lead to sterility, whereas translocation lead to pollen and ovule sterility.
স্টেরিলিটি তো হবেই, কারণ এটি তো কোনোভাবে হোমোলোগাস পার্টনারের মধ্যে চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, সুতরাং সেটি তো পোলেন স্টেরিলিটি হবে, পোলেন ওভিউল স্টেরিলিটি হবে, এটি খুব জেনারেল ফেনোমেনন। তাহলে 4টি পয়েন্ট, আর তোমরা একটি পয়েন্ট বলে দিতে পারো যে ক্রসিং ওভার এটি জেনেটিক ইমপ্রুভমেন্টের মেজর টুল, অন দ্য আদার হ্যান্ড ট্রান্সলোকেশনে এই ধরনের কোনো কেস ঘটে না। তাহলে 5টা পয়েন্ট তোমরা একটু বলবে, হ্যাঁ, আমরা পরীক্ষাতে যদি দিই তাহলে তোমরা এটি একটু সুন্দর করে লিখবে। হ্যাঁ, তাহলে আমরা একটু আবার প্রসিড করি বিষয়টা। অরিজিন, অরিজিন 2-4টি কথা বলি। মানে ট্রান্সলোকেশন হেটেরোজাইগোট আর ট্রান্সলোকেশন হোমোজাইগোট, এখানে দেখো আছে ট্রান্সলোকেশনের অরিজিন তোমাদের যদি জিজ্ঞেস করি তাহলে তোমরা এইটি বলবে ট্রান্সলোকেশনস অরিজিনেট থ্রু ব্রেকেজ অ্যান্ড এক্সচেঞ্জ অফ পার্টস বিটুইন নন হোমোলোগাস ক্রোমোজোম, এই মূল কথা আর কি। হ্যাঁ, নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যদি ব্রেকেজ হয় এবং তাদের যদি রিইউনিয়ন হয়, when only one chromosome from each pair of two homologs is involved, it gives rise to translocation heterozygote. ওয়ান পেয়ার, এই যে দেখো এক পেয়ার এখানে যুক্ত ছিল, হ্যাঁ, এই জন্য এটি ট্রান্সলোকেশন হেটেরোজাইগোট হলো। অন দ্য আদার হ্যান্ড বোথ পেয়ার যদি ইনভলভ থাকে এটা ট্রান্সলোকেশন হোমোজাইগোট। আমাদের ট্রান্সলোকেশন হোমোজাইগোট পড়ার খুব বেশি ইন্টারেস্ট নেই, আমরা পরীক্ষাতে প্রশ্ন দিই ট্রান্সলোকেশন হেটেরোজাইগোটের মায়োসিস পড়ার জন্য। ট্রান্সলোকেশন হোমোজাইগোট আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ইম্পর্টেন্ট ট্রান্সলোকেশন হেটেরোজাইগোট। তাহলে আমরা এই ব্রেকেজ এবং এক্সচেঞ্জ যদি একটি পার্টনারের মধ্যে হয় তাহলে সেটিকে আমরা বলবো ট্রান্সলোকেশন হেটেরোজাইগোট, মানে আরেকটি পার্টনার আনটাস্ট থাকছে এই জন্য। আর যদি উভয়ের মধ্যে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ট্রান্সলোকেশন হোমোজাইগোট। এর গুরুত্বটা কি দেখো, গুরুত্বটা 2-4টি কথা বলি। ট্রান্সলোকেশন alter the chromosome size, chromosome number and karyotype, thus play an important role in the formation of new species, এটি একটি বিষয় আছে, কিন্তু জেনেটিক ইমপ্রুভমেন্ট হওয়ার চান্স নেই। ট্রান্সলোকেশন হোমোজাইগোটস লিড টু এস্টাবলিশমেন্ট অফ নিউ লিঙ্কেজ রিলেশনশিপ। কখনো কখনো হয় কি, ধরো ওই সেন্ট্রোমিয়ারের পজিশনটা চেঞ্জ হয়ে যায়, বা একটা দুইটা ফ্রাগমেন্ট ছোট বড় হয়ে যায়, মানে ক্রোমোসোমটা ছিল মেটাসেন্ট্রিক ক্রোমোসোম, সেটা হয়ে গেল টিলোসেন্ট্রিক বা সাবটিলোসেন্ট্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এটি ক্যারিওটাইপটা চেঞ্জ হয়ে যায়, ক্যারিওটাইপ চেঞ্জ হয়ে যাবে, তোমরা যখনই চেঞ্জ হয়ে যায় তখন সেটা এভলিউশনের রোল প্লে করে, হ্যাঁ, বিবর্তনে একটি ভূমিকা রাখে। মানে এটা সেন্ট্রোমিয়ার বেসড, ক্রোমোসোম ছিল হয়তো সাবমেটাসেন্ট্রিক, হয়ে গেল সামহাউ সাবটিলোসেন্ট্রিক, একটা লস হয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো যে এটি বিবর্তনে এভলিউশনের রোলটা প্লে করে। দে আর ইউজফুল ইন লোকেটিং দ্য পজিশন অফ জিনস, আমরা জিনের পজিশনটি জানার জন্য এটি কিছুটা গুরুত্ব ভূমিকা পালন করে। সেন্ট্রোমিয়ার অ্যান্ড দেয়ার জেনেটিক মার্কার্স অন দ্য ক্রোমোসোমস, দে আর ইউজফুল টুলস ইন ব্রিডিং প্রোগ্রাম ফর ট্রান্সফার অফ ডিজায়ারেবল ক্যারেক্টারস ফ্রম ওয়ান স্পেসিস টু অ্যানাদার। আচ্ছা, এখানে একটি কথা রয়ে গেছে, আমরা এই কথাটি বলছি কখনো কখনো এটি গুরুত্বপূর্ণ, যদি আমরা একটাই থেকে আরেকটা জিনকে ট্রান্সফার করতে চাই, অফকোর্স তার মধ্যে একটা কম্পাটিবিলিটি থাকতে হবে। যদি কম্পাটিবিলিটি না থাকে তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করি ওয়াইড হাইব্রিডাইজেশন, হ্যাঁ, ল্যাবরেটরিতে সোমাটিক এমব্রিওজেনেসিস করে নিতে হবে। এই সোমাটিক এমব্রিওজেনেসিসটা আমরা লেভেল 4-এ পড়াবো তোমাদের, যখন দেখা যাচ্ছে এই দুইয়ের মধ্যে কোনো মিল নাই কিন্তু আমাদের হাইব্রিডাইজেশন করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা করি ল্যাবরেটরিতে, ধরো প্রোটোপ্লাস্টকে আইসোলেট করে নিই, দুইটার প্রোটোপ্লাস্ট আইসোলেট করে নিই, দুইটা প্রোটোপ্লাস্টকে ফিউজড করি, সেটিকে বলে আমরা সোমাটিক হাইব্রিডাইজেশন। দ্যাট ইজ দ্য কেস। সো কখনো যদি এই ধরনের ব্যাপার আসে তাহলে আমরা এই ডেজারেবল জিন ট্রান্সফারের জন্য এটি ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা গুরুত্বটা বললাম, জেনেটিক্যাল ইমপ্রুভমেন্ট হওয়ার কোনো চান্স নেই, কিন্তু কখনো যদি এরকম আমাদের একটি গ্রুপ অফ জিনকে ট্রান্সফার করা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ট্রান্সলোকেশন রোল প্লে করে। আর মূল যেটি ভূমিকা সেটি হচ্ছে এই ক্যারিওটাইপ কি চেঞ্জ। ক্রোমোসোমটা ছিল সাবমেটাসেন্ট্রিক, ধরো 5টি সাবমেটাসেন্ট্রিক ছিল, এখান থেকে হয়ে গেল 2টি সাবমেটাসেন্ট্রিক, একটা অ্যাক্রোসেন্ট্রিক হয়ে গেল, একটা মেটাসেন্ট্রিক, অফকোর্স সেটি বিবর্তনে ভূমিকা রাখবে। এই মোটামুটি কথা বললাম। আমরা একটু যাই এই রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন, আর যে রবার্টসনের নাম অনুযায়ী এটি আসলে একটু দেওয়া সিলেবাসে, এটি আমরা মাস্টার্স লেভেলে পড়াই। এটি দুটি ক্রোমোসোম আছে, দেখো দুটি ক্রোমোসোম এর ভেঙে গেছে, ভেঙে গিয়ে একটা বড় ক্রোমোসোম হয়েছে, আর এই দুই ছোট অংশ নিয়ে আরেকটা ছোট্ট ক্রোমোসোম হয়েছে। হ্যাঁ, one type of translocation caused by breaks at near or at or near the centromeres of two acrocentric chromosome, এই দুটি acrocentric ক্রোমোসোম ছিল,
এই ছোট অংশ দুটো, স্মল সেগমেন্ট দুটো মিলে একটা ছোট ক্রোমোজোম হলো, আর এই বড় সেগমেন্ট দুটো মিলে আর একটা বড় ক্রোমোজোম হলো। এটি রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন, এটিরও গুরুত্ব আছে। এই 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 অংশটুকু আমরা মাস্টার্স লেভেলে পড়াই বা অ্যাডভান্স স্টাডিজ, জাস্ট আমাদের একটু জানার জন্য। এটি ঘটে, ন্যাচারালি ঘটে থাকে, স্পন্টেনিয়াসলি ঘটে থাকে। আচ্ছা, এখন আমরা এই মায়োসিসটা দেখতে চাই। মায়োটিক বিহেভিয়ারটা কি রকম, এটি আমাদের একটু দেখার বিষয় আছে। আমরা পরীক্ষাতে যে প্রশ্নটি নরমালি আসে, তোমরা যদি একটু কোট করে রাখতে চাও, এখানে ছোট ছোট প্রশ্নের মধ্যে ডিস্টিংগুইশ বিটুইন ক্রসিং ওভার এন্ড ট্রান্সলোকেশন, হোয়াট ইজ ট্রান্সলোকেশন হেটারোজাইগোট, write down but draw the meiosis of translocation heterozygote and what are the major consequences of translocation heterozygote, এটি আসলে প্রশ্ন। তো মায়োসিসটা তোমরা একটু খেয়াল করবে, আমি এখানে মাউস দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ এটি একটি স্ট্যান্ডার্ড ক্রোমোজোম, এম এন ও পি কিউ আর এস টি এটিও একটি স্ট্যান্ডার্ড ক্রোমোজোম। তো এই ধরনের মিলে যখন হবে সেটি স্ট্যান্ডার্ড হোমোজাইগোট। আবার খেয়াল করো, দেখো এ বি সি ডি এফ জি এইচ, এ বি সি ডির সাথে কিউ আর এস টির একটু অংশ জোড়া লাগলো, এম এন ও পি কিউ আর এস টি এটি অ্যাজ ইট ইজ আছে, এবং এম এন ও পি ই এফ জি এইচ এটি এর সাথে আবার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের ঘটনা ঘটলো কি, দেখো 1 আর 3 এটি আনচেঞ্জড আছে, কিন্তু 2 এবং 4 এটি হোল আর্মে ট্রান্সলোকেশন হয়ে গেছে। এই জন্য এটি ট্রান্সলোকেশন হেটেরোজাইগোটের একটি উদাহরণ। আমরা যদি ট্রান্সলোকেশন হেটেরোজাইগোটের মায়োসিসটাই পড়বো মূলত, তাহলে এখন আমরা যদি নাম্বারিং করি, এটি 1, এটি 2, এটি 3, এটি 4, এই যে এটি আমরা টেট্রাভ্যালেন্ট একটি জাইগোটিনের রিং এখানে আঁকানোর চেষ্টা করছি। সো এটি একটু স্লোলি আগাবো আমি। নাম্বার 1, দিস ইজ নাম্বার 2, দিস ইজ নাম্বার 3, দিস ইজ নাম্বার 4। সব ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা কিন্তু থাকে। হ্যাঁ, আমাদের ভুল হয়ে যায়, বারবার বলছি সেন্ট্রোমিয়ারটা না দিলে কিন্তু আমরা নাম্বার দিব না, কোনো অবস্থাতেই নাম্বার দিব না। সুতরাং সেন্ট্রোমিয়ারটি যেন থাকে। এখানে টেট্রাভ্যালেন্ট আর জাইগোটিনে কি দেখায় আর কি আমরা একটা দেখানোর চেষ্টা করছি। 1 2 3 4, সো রিঅ্যারেঞ্জমেন্ট এ বি সি ডি এফ জে ইজ এ বি সি ডি কিউ আর এস টি। হ্যাঁ, এ বি সি ডি কিউ আর এস টি। 3 নম্বর যেটি হলো এম এন ও পি কিউ আর এস টি, আবার 4 নম্বর এম এন ও পি ই এফ জি এইচ। এটি হচ্ছে টেট্রাভ্যালেন্ট, জাইগোটিনের টেট্রাভ্যালেন্ট। খুব সহজ, মানে তুমি যদি এই ট্রান্সলোকেশন হেটেরোজাইগোটটা ড্র করে নিতে পারো, পরেরটুকু একেবারেই খুব সহজ, জাস্ট 1 2 3 4 এরকম করে এটিকে এঁকে দিবে। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো, আমরা এই জায়গাটাই আগেরটাই ছিল ডাবল স্ট্র্যান্ডেড, এখন শুধু 4 স্ট্র্যান্ডেড দেখাচ্ছি, 4 স্ট্র্যান্ডেড প্যাকাইটিন। আগের যে ফিগারটি ছিল ডাবল স্ট্র্যান্ডেড জাইগোটিন আমরা দেখিয়েছিলাম, এখানে আমরা 4 স্ট্র্যান্ডেড প্যাকাইটিন একটি দেখার চেষ্টা করছি। হ্যাঁ, 4 স্ট্র্যান্ডেড প্যাকাইটিন, খেয়াল করো, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এন্ড নাম্বার 4। আচ্ছা, এমএনওপি, এই যে এমএনওপি কিউআরএসটি, এবিসিডি কিউআরএসটি, এবিসিডি ইএফজিএইচ, এমএনওপি ইএফজি। হ্যাঁ, এইটি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, জাস্ট ওটাকে আমরা ডাবল স্ট্যান্ডার্ড করছি। সো প্রিভিয়াস ফিগারের সাথে একই, এটিকে 4 স্ট্যান্ডার্ড প্যাকাইটিন, মানে জাইগোটিনে আমরা যা দেখেছিলাম প্যাকাইটিনে, এটিকে জাস্ট সেটিকে 4 স্ট্যান্ডার্ড প্যাকাইটিন দেখালাম, নাথিং এলস। তোমাদেরকে যাতে সহজ হয় ড্র করার জন্য, এই জন্য এই কথাগুলো বলতেছি। আচ্ছা, এখন মায়োসিসে দেখো 4 স্ট্যান্ডার্ড প্যাকাইটিন নিয়ে আমরা আগাচ্ছি। 4 স্ট্যান্ডার্ড প্যাকাইটিন, সেটিকে কি করলাম, সিঙ্গেল রিং অফ 4 ক্রোমোসোমস এট দ্য এন্ড অফ ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে এরকম রিং ফর্ম হয়। তোমরা জানো যে ডায়াকাইনেসিসের একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার হচ্ছে বিভ্যালেন্ট গুলা রিং শেপে চলে আসে। হ্যাঁ, ছোট্ট হয়ে যায়, মানে ধরো ডিপ্লোটিনের সাথে তফাৎটা যেটি ছিল, সেটি ডিপ্লোটিনটা ছিল লম্বা অনেকটা এবং অনেকগুলা পেস একত্রে ছিল, কিন্তু এই জাইগোটিনে তোমরা যদি একটু লেভেল 2 কথা মনে পড়ে সাইটোলজি, সেখানে রিং ফর্মে ছিল এবং এই রিং গুলা ছোট হয়ে গেছিল কিছুটা। হ্যাঁ, তো সেটি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। একেবারেই নাম্বার 1 এখানে, নাম্বার 2 এখানে, নাম্বার 3 এখানে, নাম্বার 4 এখানে, এই 4টি পরপর আমরা এখানে ড্র করে দিচ্ছি আর কি। নাম্বার 1, দিস ইজ নাম্বার 2, দিস ইজ নাম্বার 3, দিস ইজ নাম্বার 4।
এটি হচ্ছে সিঙ্গেল রিং অফ 4 ক্রোমোসোমস এট দ্য এন্ড অফ ডায়াকাইনেসিস। এটি তোমরা একবার প্র্যাকটিস করলে তোমাদের জন্য কোনো অসুবিধা নেই, তবে শুধু মনে রাখবা ট্রান্সলোকেশন হেটেরোজাইগোট যেটি করে নিবা প্রথমে, এটি যেন কোনোভাবে ভুল না হয়। হ্যাঁ, এটি যেন কোনোভাবে ভুল না হয়, ওটি ভুল হয়ে গেলে কিন্তু আর পরের গুলা সব ভুল হয়ে যাবে। আচ্ছা, এটি সিঙ্গেল রিং হলো। তারপরে আমরা কি ধরনের এখান থেকে অ্যাডজাসেন্ট গুলা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, 1 2 3 4 এই কম্বিনেশন গুলো দেখাচ্ছি আমরা, ট্রান্সলোকেশন হেটেরোজাইগোটের কম্বিনেশন গুলো দেখানোর চেষ্টা করছি। সো অ্যাডজাসেন্ট 1 যেটি, সেটি কম্বিনেশন আমরা দেখাচ্ছি 1 2 এবং 3 4। আচ্ছা, 1 2 আমাদের ছিল যেটি এ বি সি ডি এফ জি এইচ, 2 নম্বর ছিল এ বি সি ডি কিউ আর এস টি। হ্যাঁ, এটি হয়ে গেল এখানে। 3 4 ছিল তোমাদের মনে পড়ে এম এন ও পি কিউ আর এস টি, এম এন ও পি ই এফ জি এইচ। হ্যাঁ, এটি 3 and 4 এই দুই কম্বিনেশন ছিল। তাহলে অ্যাডজাসেন্ট 1 যেটি, সেটি 1 এবং 2 কম্বাইন্ড হলো গ্যামেট সৃষ্টির জন্য, এবং 3 ও 4 হলো গ্যামেট সৃষ্টির জন্য। অথবা অ্যাডজাসেন্ট 2 যেটি 1 4 আর 2 3 এই কম্বিনেশনটা খেয়াল করো, জিন কম্বিনেশন ইন গ্যামেটস। সো যদি 1 হয় এ বি সি ডি এফ জে ইস, তার সাথে 4 হলো এম এন ও পি এফ জে ইস, আবার 2 + 3 হচ্ছে এ বি সি ডি কিউ আর এস টি, এম এন ও পি কিউ আর এস টি। হ্যাঁ, এম এন ও পি কিউ আর এস টি, এটি আমাদের একটা জিনের কম্বিনেশন। একটু শুধু নিজ দিয়ে লেখা আছে, all gametes are viable, all gametes are viable, sorry, all gametes are inviable because of deficiency and or duplication. স্যার All এটা gametes আবার are, একবার বলছেন। হ্যাঁ আবার বলি, আমরা বলছি এখান থেকে যে কম্বিনেশনটা হলো অ্যাডজাসেন্ট 1 এবং অ্যাডজাসেন্ট 2, দুটি অ্যাডজাসেন্ট হলো। অ্যাডজাসেন্ট 1 কম্পোজড অফ কম্বিনেশন 1 and 2, 3 and 4, সেখান থেকে যেটি আমরা পেলাম জিন কম্বিনেশন দেখালাম। আবার অ্যাডজাসেন্ট 2 হলো 1 4 2 3, এই সবগুলা গ্যামেটস হলো ইনভায়াবল ডিউ টু ডেফিসিয়েন্সি অ্যান্ড ডুপ্লিকেশন, মানে কখনো ঘাটতি আছে, কখনো ডাবল হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করে দেখি, এ বি সি ডি এখানে ডাবল হয়ে গেছে। হ্যাঁ, এম এন ও পি আর নাই। এই যে আমার অ্যারোটাই দেখো, এ বি সি ডি ডাবল হয়ে গেছে কিন্তু এম এন ও পি নাই। হ্যাঁ, তাহলে ডুপ্লিকেশন ডেফিসিয়েন্সি হলো, লাভ নাই তো। মাথা আমার যদি একটা চলে যায়, 3টা হাত হয়, আমি বেঁচে থাকবো? বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সুতরাং ডুপ্লিকেশন ডেফিসিয়েন্সি এই কথাটি একটু মনে রাখবে, তাহলে আর অসুবিধা নেই। আবার এম এন ওপি কিউ আর এস টি ঠিক আছে, এখানে এম এন ওপি ডাবল হচ্ছে কিন্তু এবিসিডি নাই। হ্যাঁ, এটা এই জায়গাটায় এবিসিডি নাই, তাহলে লাভ নাই আমার কোনো। আবার অ্যাডজাসেন্ট 2 দেখো এবিসিডি এফ জি এইচ আছে, কিন্তু এমএনওপির পরে কিউআরএসটি নাই, ইএফজিএস ডাবল হয়ে গেছে। হ্যাঁ, ইএফজিএস ডাবল হয়ে গেছে কিন্তু কিউআরএসটি নাই। সুতরাং কিউআরএসটি নাই নাই মানে নাই, সেখানে ইনভাইবল হয়ে গেল। হ্যাঁ, ডুপ্লিকেশন ডেফিসিয়েন্সি হলো। আবার এই শেষেরটা দেখো এবিসিডি কিউআরএসটি আছে, এমএনওপি কিউআরএসটি আছে, মানে কিউআরএসটি ডাবল কিন্তু ইএফজিএস নাই, ইএফজিএস এর কোনো ফ্র্যাগমেন্ট এখানে নাই। সুতরাং আমরা বলতে পারি অল গ্যামেটস আর ইনভায়াবল ডিউ টু ডেফিসিয়েন্সি এন্ড অর ডুপ্লিকেশন। এই কথাটি আমাদেরকে এখানে লিখে দিতে হবে তোমাদের। হ্যাঁ, ড্র করে এটা লিখে দিবে যে কোনো গ্যামেটসই ভায়াবল হবে না বিকজ অফ ডেফিসিয়েন্সি এন্ড ডুপ্লিকেশন টেকস প্লেস সাইমালটেনিয়াসলি। এটি একই সাথে এখানে রয়ে যাচ্ছে, সুতরাং এখান থেকে কোনো গ্যামেটসই ভায়াবল হবে না। আমরা একটু প্রসিড করি। আচ্ছা, এখন রিং ফরমেশনে আসি। হ্যাঁ, আগেরটা বললাম সিঙ্গেল রিং, এখন ডাবল রিং অফ 8 শেপড কনফিগারেশন। আগের মতোই এখানে 1 3 2 4 এটি কম্বিনেশন আমরা দিচ্ছি। 1টি এখানে বসিয়ে দেওয়া হয়েছে, 3 বসিয়ে দেওয়া হয়েছে, 2 এখানে দেওয়া হয়েছে এবং 4 এখানে দেওয়া। এই 1 3 2 4 এই কম্বিনেশনটা আমরা এখানে দিচ্ছি ডাবল রিং যখন। অফকোর্স 4 স্ট্যান্ডার্ড প্যাকাইটিন, 4 স্ট্যান্ডার্ড প্যাকাইটিন, এটি ডাবল রিং অর 8 শেপড কনফিগারেশন এট দ্য এন্ড অফ ডায়াকাইনেসিস। এই 8 মানে উল্টা 8, এই যে খেয়াল করে দেখো আমার হাতের দিকে এরকম করে 8 হয়ে গেছে, এই জন্য এর নাম 8 শেপড। হ্যাঁ, 8 শেপড কনফিগারেশন। তো 8 শেপড কনফিগারেশন থেকে কি পাবো আমরা সেটি দেখি। 8 শেপড এখানে দেখো 1 3 এবং 2 4 এর কম্বিনেশনটা ডাবল রিং এ আমি দেখানোর চেষ্টা করছি, আগেরটা সিঙ্গেল রিং ছিল। তাহলে কি হচ্ছে, 1 3 2 4 1 আর 3 যদি হয় এটি নরমাল,
এই যে দেখো ABCDFGH MNOPQRS, আমি যেটি নিয়ে শুরু করেছিলাম সেই ক্রোমোসোমের এখানে গ্যামেট হলো, সো এইটি নর্মাল হলো। বাকি দেখো ABCDQRST MNOPEFGH 2 4 যখন যাচ্ছি তখন সেটি হচ্ছে ট্রান্সলোকেটেড টাইপ। ট্রান্সলোকেটেড টাইপ, এখানে কোনো ডুপ্লিকেশন ডেফিসিয়েন্সি নাই, কিন্তু এটি দেখো ট্রান্সলোকেটেড টাইপ। হ্যাঁ, এটি ট্রান্সলোকেটেড টাইপ। আমরা এটি বলতেছি, আমাদের ইমপ্রেশন যেটি সেটি হচ্ছে অল গ্যামেটস আর ভায়াবল, of which 50% normal and the rest 50% translocated type may give distorted progeny. হুম? আমার শেষ কথাটি একটু গুরুত্বপূর্ণ, এটি তোমরা একটু খেয়াল রেখো, মে গিভ ডিস্টর্টেড প্রজেনি। যে প্রজেনি তারা দিবে সেই প্রজেনি প্যারালাইজড প্রজেনি হবে। হ্যাঁ, কারণ এখানে ট্রান্সলোকেটেড টাইপ, এটি ট্রান্সলোকেটেড টাইপ, সুতরাং তারা অবশ্যই যে প্রজেনি দেবে সেটি খুব ভালো নয়, মানে তাদের লঞ্জিভিটি ভালো থাকবে না, এবং সেটি যা হবে বিভিন্ন ধরনের সাইন সিনড্রোমওয়ালা হবে। তাই আমরা বলছি তারা যে প্রজেনি দেবে সেই প্রজেনিগুলো ডিস্টর্টেড প্রজেনি। তাহলে আমরা দেখলাম কি, সিঙ্গেল রিং এ দেখলাম, ডাবল রিং এ দেখলাম। হ্যাঁ, সিঙ্গেল রিং এ কেউ বেঁচে থাকলো না, হ্যাঁ, কোনো গ্যামেটসই ভায়াবল ছিল না। কিন্তু ডাবল রিং এর ক্ষেত্রে একটা গ্রুপ যেটি সেটি ভায়াবল হলো। হ্যাঁ, একটি গ্রুপ ভায়াবল হলো যেটা নর্মাল এবিসিডি, কিন্তু বাকি যে অংশটি সেই অংশটি আমরা বলছি ট্রান্সলোকেটেড টাইপ, এবং তারা ডিস্টর্টেড প্রজেনি দিবে। তাহলে এখান থেকে যে 50% নর্মাল, সেই 50% হয়তো ভালো প্রজেনি দিল, বাকি যে 50% ডিস্টর্টেড, সেই ডিস্টর্টেড ভালো প্রজেনি আমরা সেখান থেকে এক্সপেক্ট করতে পারি না, বিকজ দিস আর ট্রান্সলোকেটেড টাইপ। আচ্ছা, এই যে ট্রান্সলোকেটেড টাইপ, এটি কখনো কখনো জিনের পজিশন ইফেক্ট জানার জন্য আমরা ব্যবহার করি, বা কখনো কখনো এটি এভলিউশনের রোল প্লে করে। হ্যাঁ, এই ট্রান্সলোকেটেড টাইপ, সুতরাং এটির কিছুটা গুরুত্ব রয়ে গেছে। আমরা মায়োসিসটা দেখলাম। একটু তোমরা যদি একবার দুইবার ড্রটা করো তাহলে আমার মনে হয় তোমাদের জন্য খুব কঠিন হবে না। ড্রটা করতে হবে, শুধুমাত্র শুয়ে শুয়ে এটা দেখলে হবে না, এটা একবার ড্র করবা। দিস ইজ মাই ধরো এ কাইন্ড অফ কি বলবো রিকোয়েস্ট, এটি তোমাদের প্রতি একটা আহ্বান থাকবে, একবার দুইবার এটি ড্র করবে, তাহলে পরীক্ষাতে ভুল হবে না। হ্যাঁ, নইলে ভুল হয়ে যাবে। আচ্ছা, এর স্যার গুরুত্বটা কি? স্যার ওই যে মানে আগের স্যার রিং ফর্মটা স্যার, এটা মানে টু রিংটা কিভাবে ফর্ম করে এটা স্যার বুঝিনি। ও, এই যে ডাবল রিং যেটা, এটা। ডাবল রিংটা কিভাবে আচ্ছা, ফর্ম করলো স্যার ডাবল রিং কষ্ট যেটি ফরমেশন হচ্ছে, তোমরা জানো ক্রোমোজোম নরমালি লঙ্গিটিউডিনালি ডিভিশন হয়। হ্যাঁ, তো আগের যে এটি সাইটোলজিক্যাল নরমাল ফেনোমেনন, তো আগের যেটি আমরা দেখিয়েছিলাম সেটি একেবারেই এই যে ফরমেশনটা, সিঙ্গেল রিং ফরমেশনটা, এটি যে ফরমেশনটা নরমালি হয়ে থাকে, আবার ক্রোমোজোম যখন বারবার ডুপ্লিকেটেড হতে থাকে তখন এই ধরনের ডাবল রিং ফরমেশন হয়। দিস ইজ ভেরি ন্যাচারাল ফেনোমেনন, ন্যাচারালি এটা হতে থাকে। তবে সিঙ্গেল রিং এবং ডাবল রিং এর যে পার্সেন্টেজ, এটি আমরা বলতে পারবো না, তবে আমরা থিওরিটিক্যালি ধরে নিই যে মোটামুটি একটা 50-50 এরকম একটি চান্স থাকে আর কি। থ্যাংক ইউ। দিস ইজ ন্যাচারাল ফেনোমেনন। স্যার একের ক্রসিং ওভার কি শুধু তিনের সাথে এখানে দেখানো হয়েছে হ্যাঁ, নাকি হ্যাঁ, স্যার, মানে একের সাথে ক্রসিং 3 ওভারটা এবং কার দুইয়ের সাথে, সাথে 4। মানে ক্রসিং ওভার একের সাথে তিনের হয়েছে আর হ্যাঁ, দুইয়ের সাথে চারের 4। হয়েছে? হ্যাঁ, 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 হ্যাঁ। একটু খেয়াল করো তুমি, দেখো আমরা এখানে বলছি এখানে সব গ্যামেট গুলো ভায়াবল, অল গ্যামেটস আর ভায়াবল, অফ হুইচ 50% নর্মাল এন্ড দ্য রেস্ট 50% ট্রান্সলোকেটেড টাইপ। এখানে কিন্তু ভায়াবল, আগের গুলাই বলছিলাম একটা ভায়াবল না, কিন্তু 50% নর্মাল হবে আর বাকি 50% প্যারালাইজড লাইফ লিড করবে, এই মূল কথা, আর কিচ্ছু না। আচ্ছা, আমরা একটু এটাকে স্যার, প্রসিড করি। পরীক্ষা হলে কি স্যার কালার পেন ইউজ করতে হবে এরকম? আচ্ছা, শোনো, তোমাদের একটু কথা বলি এই প্রসঙ্গে। তোমরা যদি কালার পেন ইউজ করতে চাও তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যদি এরকম জিন আলাদা করে দাও তাও চলবে, সেটিও চলবে। তবে সাধারণত স্টুডেন্টরা এরকম কালার পেন ব্যবহার করে, কারণ অনেকের একটু অসুবিধা হয়। আমরা টিচাররা যদি খাতা দেখি, তাদের চোখে যদি কালারটা পড়ে তাহলে আমরা বুঝে নিতে পারি যে ইয়েস, এটির সাথে এটি তফাৎ। তবে তুমি যদি কালার ব্যবহার না করে শুধু জিন কম্বিনেশন দিয়ে দাও, তাও আমরা ধরে নিব ইউ আর পারফেক্ট। কিন্তু তোমার সুবিধার্থে বা আমাদের সুবিধার্থে আমরা এই রংটা ব্যবহার করি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যদি কখনো কখনো একটি দুটি তিনটি গুরুত্ব বলি, সাইটোলজিক্যালি কি গুরুত্ব আছে,
তাহলে তোমরা এই চারটি কথা একটু লিখবে। The heterozygous translocation produce semi-sterile organism. Semi-sterile organism বলছি কারণ ওই একটা গ্রুপ সেখান থেকে কিছুটা ফার্টাইল গ্যামেট দেয়, এই জন্য আমরা বলছি সেমি-স্টেরাইল অর্গানিজম। কিন্তু যদি ট্রান্সলোকেশন হোমোজাইগোট হতো তাহলে সব স্টেরাইল হয়ে যেত, কিন্তু হেটেরোজাইগাস ট্রান্সলোকেশন যেটি দিবে সেটি সেমি স্টেরাইল অর্গানিজম হবে। আচ্ছা, সাইজ অফ ক্রোমোসোম এন্ড পজিশন অফ সেন্ট্রোমিয়ার মে বি চেঞ্জড। হ্যাঁ, কখনো কখনো চেঞ্জ হয়ে যায়। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা বলবো এভলিউশন অফ ক্যারিওটাইপ। মেটাসেন্ট্রিক ছিল হয়ে গেল সাবমেটাসেন্ট্রিক, টিলোসেন্ট্রিক ছিল হয়ে গেল অ্যাক্রোসেন্ট্রিক। জেনারেলি হয় কি ক্রোমোসোমে ব্রেক হয়ে যায়, হ্যাঁ, জোড়া লাগাটা খুব কম, সাধারণত ভেঙে গিয়ে এটি প্রবলেম সৃষ্টি করে, মূলত মায়োসিস প্রবলেম সৃষ্টি হয় আর কি। মায়োসিসে গিয়ে তার পেয়ারিং পার্টনার পায় না, সেটি ট্রেস করতে পারে না, যার প্রেক্ষিতে এই মায়োসিসটা হয়ে যায় অ্যাবনর্মাল মায়োসিস। অ্যাবনর্মাল মায়োসিস হওয়া মানে সিড ফরমেশন হবে অ্যাবনর্মাল, এবং সেখান থেকে যে প্রজনী পাবো তারাও অ্যাবনর্মাল হবে, এটাই মূল কথা। আচ্ছা, সাম জিনস হুইচ ফর্মারলি assorted independently exhibit linkage relationship after occurrence of translocation. কিছু জিন আসলে এই মেন্ডেলিয়ান রেশিওটা ফলো করতে চায়, হ্যাঁ, কিন্তু তাদের পরিমাণটা বা এটা খুব কম লিঙ্কেজ রিলেশনশিপটা মেনটেন করার জন্য। এটি প্র্যাকটিক্যালি দেখা গেছে। The phenotypic expression of the genes may be modified when it is translocated to a new position in the genome. যখন সে একটা পজিশনে যায়, ভিন্ন পজিশনে, এটাকে আমরা বলি পজিশন ইফেক্ট, তখন তার ফেনোটাইপিক এক্সপ্রেশনটাও ভিন্ন হয়ে যেতে পারে। হ্যাঁ, কখনো কখনো ফেনোটাইপিক এক্সপ্রেশনটা এটি প্ল্যান্ট কিংডমেও হয়, অ্যানিমাল কিংডমেও হয়। তাহলে সাইটোলজিক্যালি এই চারটি গুরুত্ব আমরা বললাম, যে সেমি স্টেরাইল অর্গানিজম ক্যারিওটাইপের এভলিউশন হয়, নতুন লিঙ্কেজ গ্রুপ হয়, তারা অ্যাসর্টেড হতে চেষ্টা করে এবং ফেনোটাইপিক এক্সপ্রেশনটাও ভিন্ন হয়ে যায়। এই চারটি পয়েন্ট আমরা যদি আরেকটু এক্সটেন্সিভ বলি, মানে তার ধরো জেনেটিক কি কনসিকুয়েন্স হয়, হ্যাঁ, ওই কথাগুলো একটু যদি নাম্বার বেশি থাকে তাহলে তোমরা একটু এলাবোরেট করে বড়টা লিখবে, অল্প নাম্বার থাকলে ওই অল্প লেখাটা লিখবে আর কি। আচ্ছা, এই the main effects of translocation, এই কথাগুলো sterility, crossing over karyotype and phenotype, আমরা একটু বলার চেষ্টা করি ওই কথাগুলো। ট্রান্সলোকেশনস লিড টু ডুপ্লিকেশন অ্যান্ড ডেফিসিয়েন্সি অফ জিনস। তোমরা দেখছো অলরেডি, গ্যামেটস উইথ ডুপ্লিকেশন অ্যান্ড ডেফিসিয়েন্সিস আর ইনভায়াবল। ডাজ ট্রান্সলোকেশন রেজাল্টস ইন পোলেন অ্যান্ড ওভিউল স্টেরিলিটি। যেহেতু ডুপ্লিকেশন ডেফিসিয়েন্সি হচ্ছে একই সাথে, সুতরাং আমাদের লাভ নাই সেটি, হ্যাঁ, সেখান থেকে পোলেন এবং ওভিউল দুটি স্টেরাইল হয়ে যায়। ইফ দ্যার ইজ আ রিং অফ 4 ক্রোমোসোমস, শেষেরটার কথা বলছি আমরা, 50% sterility is observed, and if there is a ring of 6 chromosome, 75% sterility is found. এটির একটি বিষয়। আর যদি 8 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই 50-50 ভাগ হয়ে যায় আর কি। হ্যাঁ, thus presence of translocation reduces the yield of crop plants due to formation of imbalanced zygote. আমরা একটু কথা বলি, যে জাইগোটটি তৈরি হবে সেই জাইগোটটি আসলে ইমব্যালান্সড হয়ে যায়। জাইগোটটি ইমব্যালান্সড এই কারণে যে ধরো কোনো একটি অংশ আরেকটি অংশের সাথে জোড়া লেগে যাচ্ছে, সেখান থেকে জাইগোট হওয়ার কথা না, কিন্তু যে জাইগোটটুকু তৈরি হলো সেই জাইগোটটা ইমব্যালান্স, কারণ জিনে মিল নাই, একটার সাথে আরেকটা জিনের কোনো মিল নাই, এলিলের কোনো মিল নাই। মূল কথা হচ্ছে এলিলি গ্রুপের কোনো মিল নাই, যার কারণে যেটি হয় সেটি আসলে ইমব্যালান্সড জাইগোট তৈরি হয়, এবং ইমব্যালান্সড হলে সেখান থেকে আমরা ফলপ্রসূ ভালো কিছু পাই না, এই জন্য এটি স্টেরিলিটিকে লিড করে। 2, ক্রসিং ওভারের কথা বললাম, এটি আমাদের বলতেই হবে। দ্য ক্রসিং ওভার ইজ জেনারেলি সাপ্রেসড ইন ট্রান্সলোকেটেড ক্রোমোসোম, প্রবাবলি ডিউ টু কম্পিটিশন এন্ড পেয়ারিং। ক্রোমোসোমের যে পেয়ারিং এর জন্য যখন কম্পিটিশন শুরু হয়ে যায়, কে কার সাথে পেয়ারিং করবে, এবং এখানে ট্রেস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য ক্রস ওভারকে সাপ্রেসড করে। মানে এই সাইটোলজিক্যাল ইভেন্টটি হতেই মোটামুটি ক্রস ওভারের পার্টনারটা আর তারা পায় না, ওদিকে সময় শেষ হয়ে যায় আর কি। এই জন্য আমরা বলছি ক্রস ওভার যেটি জেনারেলি সাপ্রেসড হয়ে যায়। এই ফেনোমেননটি সবার ক্ষেত্রেই সত্য, ইনভার্সনে খুবই ধ্রুব সত্য, ট্রান্সলোকেশনকে মারাত্মকভাবে এফেক্ট করে। হ্যাঁ, আমরা এই জন্য বলি ইনভার্সন অ্যাক্টস অ্যাজ ক্রসওভার সাপ্রেসর, সব সময় ক্রসওভারকে ইনভার্সন সাপ্রেস করে দেয়, কারণ জিনের অর্ডারটাই উল্টা হয়ে যায়। হ্যাঁ, যেখানে থাকার কথা সি সেখানে হয়ে যায় এ, যেখানে থাকার কথা বি সেখানে থেকে যায় সি। সুতরাং এই ইনভার্সন ক্রসওভারকে মোটামুটি কমপ্লিটলি সাপ্রেসড করে দেয়। যে ট্রান্সলোকেশন যেটি সেটি আমরা বলছি জেনারেলি সাপ্রেসড, কিন্তু কখনো কখনো অল্প একটু জায়গায় মিলতে পারে। হ্যাঁ,
সো হোয়াট ইজ দ্য কজ? প্রবাবলি ডিউ টু কম্পিটিশন এন্ড পিয়ারিং। হ্যাঁ, কম্পিটিশন, পিয়ারিং এর কম্পিটিশনের জন্য এটি হয়ে থাকে, প্রবাবলি বলছি আমরা। দেয়ার মে বি অ্যানাদার কজ। আচ্ছা, তাহলে ক্যারিওটাইপটা কি হচ্ছে দেখো, আগের কথাই বললাম, ট্রান্সলোকেশন ব্রিং চেঞ্জেস ইন ক্রোমোসোম নাম্বার এন্ড ক্যারিওটাইপ। আচ্ছা, এখানে ক্রোমোসোম নাম্বারের কথা বলা হচ্ছে। এই কখনো কখনো একটা দুইটা ক্রোমোসোম এলিমিনেটেড হয়ে যায়, কমে যায়, বা বেড়েও যেতে পারে। যখন নতুন করে পেয়ারিং করে তখন আবার বেড়েও যেতে পারে। মূল কথা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ। কখনো কখনো এই ক্রোমোসোম নাম্বারও ব্যত্যয় হয়ে যেতে পারে। তবে আমরা যেটুকু বলবো, এটা সেন্ট্রোমিয়ারের পজিশনটার কথাই মূলত আমরা বলার চেষ্টা করব। হ্যাঁ, সেন্ট্রোমিয়ারটার পজিশনটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেখানে ক্যারিওটাইপ চেঞ্জ হয়ে যায়। ক্রোমোসোম নাম্বারের যে বিষয়টি, সেটি উজ্জ্বল স্যার পড়িয়ে গেছেন, তোমাদের প্রফেসর উজ্জ্বল পড়িয়ে গেছেন। তা আমি স্ট্রাকচারাল চেঞ্জের কথা বলছি, যে এই আসলে সেন্ট্রোমিয়ারের পজিশন চেঞ্জ হয়ে গেলে এই এভলিউশনটা হয়ে থাকে। দেন so what happens in phenotype? So translocations also change phenotype. For example, in human, তোমরা খেয়াল করো ডাউন সিনড্রোম, যেটা মঙ্গোলিয়ানদের মধ্যে দেখা যায়, যে আই লিড লাইক মঙ্গোলিয়ান। আমি বলেছিলাম ক্লাসগুলোতে যে আহ, যে বেবি হবে সেই বেবিটা, তার আইকিউ, বুদ্ধি, সেটি নর্মালের মতো নয়। হ্যাঁ, তাদের বুদ্ধিটি একটু কম হবে, মানে আইকিউ রিটার্ডেড হবে। এবং তাদের আইলিড যেটি, সেটি মঙ্গোলিয়ানদের মতো হবে, এবং মোটামুটি এর সিনড্রোম, সাইন সিনড্রোম গুলা নর্মাল ফেনোমেননের মতো নয়, নর্মাল হিউম্যানের মতো নয়। সো দিস ইজ ডাউন সিনড্রোম। এবং তাদের লাইফ স্প্যানটা জেনারেলি তারা 40 পর্যন্ত ক্যারি করতে পারে। হ্যাঁ, 40 পর্যন্ত ক্যারি করতে পারে। অনেক রকমের এখানে আমরা রেফারেন্স দেখেছি। 40 পর্যন্ত হয়তো ক্যারি করতে পারে, তারপরে বেশিরভাগই মারা যায়। হ্যাঁ, ডাউন সিনড্রোম যাদের মধ্যে, তারা বেশিরভাগই মারা যায়। ক্যান arise in the progeny of an individual heterozygous for a translocation involving chromosome number 21. Such individuals look normal phenotypically but produce gametes with duplication and deficiencies. এই ডুপ্লিকেশন ডেফিসিয়েন্সি গ্যামেটওয়ালা নিয়ে জন্মগ্রহণ করে, এবং তারা তাদের লাইফ স্প্যানটা হয়তো ক্যারি করতে পারে না, একটা পর্যায়ে গিয়ে দে মে ডাই। ইউনিয়ন অফ সাচ গ্যামেটস উইথ নর্মাল ওয়ান লিডস টু ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল উইথ ডাউন সিনড্রোম। তারা নর্মাল লাইফ লিড করতে পারে না, একটা পর্যায়ে গিয়ে মারা যায়। তাহলে আমরা কয়েকটি কথা এখানে একটু রিক্যাপ করি। স্টেরিলিটি এটি দেখা দিবে, ক্রসিং ওভারকে সাপ্রেস করবে, এবং আমরা এখানে ক্যারিওটাইপের কথা বললাম, নতুন লিঙ্কেজ গ্রুপ আসতে পারে, ফেনোটাইপ যেটি সেটি চেঞ্জ হয়ে যাবে, ফেনোটাইপ চেঞ্জ হয়ে যাবে, এবং সরি সেটি ডাউন সিনড্রোম হল। আমরা একটি উদাহরণ দিলাম আর কি। আচ্ছা, মোটামুটি আমরা ক্লাস শেষের দিকে চলে এসেছি। এটি গ্রুপ 6 এর সাথে আমার একটি ছিল। আমরা এই প্যান্ডেমিকের আগে কিছু কিছু নাম মনে করতে পারি, সবাইকেও মনে করতে পারি না। আমরা আশা করছি এই পর্যায়ে আবার হয়তো ফেরত আসবো। আমি কই তুমি দেখো তো, তুমি কি ছবি তুলেছিলে নাকি? ওই যে দেখ, মেরুন কালারের শার্ট পরা, মেবি তুই। ওরে ভাই, খুঁজে পাইতেছি না। আচ্ছা, পাবে আমার সামনে স্যারের পাশে। হ্যাঁ, আমার এখানে একটু বেশ ঘন হয়ে আছে, অনেকজন আছে। সো ইট ওয়াজ গোল্ডেন মোমেন্টস। আবার আমরা এক্সপেক্ট করি এটি আমরা যাব একটা সময় হয়তো। এখন তোমরা যদি দুই একটি প্রশ্ন করো, সে তোমার মাইক্রোফোনটা অ্যাডজাস্ট করে আমাকে প্রশ্ন করো, আমরা যেটুকু পড়ালাম। তবে এটি মূলত এ বি, বোধহয় এ বি বাকি ছিল, আমার সিডি পড়িয়ে শেষ করেছিলাম। তোমরা একটু কম্বিনেশন করে নিও। আজকের যে নোটটি সবগুলো দেওয়া নেই, আমি বোঝানোর জন্য কিছু কিছু অ্যাড করেছিলাম তোমাদের এখানে। হ্যাঁ, বিশেষ করে এই পার্টটি স্টেরিলিটিতে এবং অরিজিনটা, হ্যাঁ অরিজিনের এই পার্টটি যদি লাগে এই নোটটি আবার আমি দিয়ে দেবো, তোমাদের অসুবিধা নেই। এই জায়গাটি, এই অরিজিনটি একটু বোঝানোর জন্য আমি এইটুকু যোগ করেছিলাম এই জায়গায়। সুতরাং আমরা স্ট্রাকচারাল চেঞ্জের যেটুকু একটু রিক্যাপ করি, চারটি যে মূলত ধরন সেটির কথা বললাম: ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন। তোমাদের এই চ্যাপ্টার থেকে সাইটোজেনেটিক্স এর পার্ট, এখান থেকে কিছু প্রশ্ন হবে, আমরা আশা করছি সেখানে তোমরা ভালো করবে, এটি আমাদের কামনা। এইটুকু বলেই আপাতত
শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমার সাথে একটু শেয়ার করো। ক্লাস রেকর্ডিং আর ক্লাস ম্যাটেরিয়ালস গুলা কেমন? তোমাদের রেকর্ডিং তো হলো, তোমাদের ম্যাটেরিয়াল গুলো হয়তো দেওয়া হয়েছে ইমেলে, এটি লাগলে একটু অ্যাডিশন আছে সেটুকু আবার তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো ইমেল অ্যাড্রেস এই আমি একজনকে পাঠিয়েছিলাম গ্রুপ 6 এর আমার একজন স্টুডেন্টের কাছে, তাকে আবার নাই দিয়ে দেবো। তোমাদের ইমেল অ্যাড্রেসটা আমার কাছে নাই, তোমরা একটু শেয়ার করে নিবে সবাই। আচ্ছা, নেক্সট ক্লাস যেটি হবে সেটি প্রফেসর আনোয়ার নিবে। প্রফেসর আনোয়ার আর মনির বোধহয় একটা ক্লাস বাকি আছে, দিলেই আমাদের শেষ হয়ে যাবে স্যার। হ্যাঁ বলো। স্যার প্যান্ডেমিকের আগে আপনি হচ্ছে যে আরেকটা টপিকের ক্লাস নিয়েছিলেন, ইন্ট্রোডাকশন টু জেনেটিক্স, তো ওইটার ম্যাটেরিয়ালটা কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, অসুবিধা নেই। আমি ওই অরিত্রর ফোন ইমেল নাম্বারে আমি দিয়ে দেবো। হ্যাঁ স্যার, গ্যামেটগুলোতে নাম্বারিং করা। হ্যাঁ বলো। তোমরা যদি কেউ কথা বলতে চাও প্লিজ। এই নাম্বারিং এর ব্যাপারটা বোধহয় কেউ একজন বললো। হ্যাঁ, এইটা আমরা 1 2 3 4 এরকম করে গেছে। তা তুমি এরকম করেই করবে, তোমার চেঞ্জ করা দরকার নেই, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কারণ আমরাও প্র্যাকটিস এরকম করে, বইতেও এরকম আছে, সুতরাং হ্যাঁ স্যার, গ্যামেট নাম্বারিং এর সময় যে স্যার 1 2 3 4 স্যার ক্লকওয়াইজ করা হলো স্যার, এটা কি অ্যান্টি ক্লক? স্যার এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ লিখলে ভুল হবে? বাট যেভাবে 1 2 3 4 নাম্বারিং করা আছে ওভাবে কি করতে হবে? এরকমই লিখবে, এরকমই হয়। আমরা এটা খুব এক্সটেন্সিভ আর বলতে চাই না, বুঝছো? এমনি জিনিসগুলা ধরো তোমাদের একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, সুতরাং তুমি এরকমই করবে, এটি আর তোমার চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা একটু পড়ি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তোমাদেরকে বলি। থ্যাংক ইউ, ইউ আর টকিং ভেরি পারফেক্টলি। এটি আমি মাস্টার্সে যখন পড়াই তখন ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুইটাই দেখাই, কিন্তু তোমাদের আর দরকার নেই, তোমরা এটুকুই পড়বে, ঠিক আছে? আচ্ছা, এইগুলো আবার একটু দেখাচ্ছি তোমাদের, কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা হয়। হ্যাঁ বলো। জেনেটিক ইমপ্রুভমেন্ট বলতে কি বোঝায়? জেনেটিক ইমপ্রুভমেন্ট বলতে ইমপ্রুভমেন্ট ওই লেভেলে, মানে জিন লেভেলে ইমপ্রুভমেন্ট হতে হবে, শুধু ফেনোটাইপ চেঞ্জ হলেই হবে না। হ্যাঁ, ফেনোটাইপ বিভিন্ন কারণে, মাটি, সার, বিভিন্ন রকমের স্পেসিং এটি দিয়ে হতে পারে, চেঞ্জ হতে পারে, আবহাওয়ার কারণে হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি জিন লেভেলে যদি চেঞ্জ হয় সেটি জেনেটিক ইমপ্রুভমেন্ট। হ্যাঁ স্যার, তাহলে কি স্যার জিন চেঞ্জ হলে তাকে জেনেটিক ইমপ্রুভমেন্ট বলবো? নট নেসেসারি জিন চেঞ্জ হলে ইমপ্রুভমেন্ট হবে তা না, খারাপও হতে পারে। মানে যে জিনটি ডেজারেবল আমি হয়তো মনে করতেছি নিচ্ছি আমার ম্যাটেরিয়ালে, সেটি হয়তো ওখানে গিয়ে উল্টা রিয়াকশন করতে পারে। হ্যাঁ, সুতরাং এটা এক্সটেন্সিভ ট্রায়াল দিই আমরা 5টা লোকেশনে, কমপক্ষে 5 বছর 4 বছর 3 বছর ট্রায়াল দিই, বলি যে না, ইয়েস দিস ইজ ফর ফার্মার, না উই ক্যান রিকমেন্ড ফর ফার্মার। এই জিন সাধারণত দ্বৈত আচরণ করে থাকে। হ্যাঁ, কখনো কখনো জিনের একটা ফ্র্যাগমেন্ট সে তাকে ডাউন রেগুলেট করে। জিন ঠিক আছে ভালো, কিন্তু জিনের একটি ফ্র্যাগমেন্ট সে নিজেই তার অ্যাক্টিভিটিকে ডাউন রেগুলেট করে, এটি জিনের একটি ইউনিক ফিচার। সুতরাং আমরা জিনকে যে ট্রান্সফার করলেই ধরো ভালো হবে তা না, তার ফেনোটাইপটা দেখতে হবে, জিনের সাথে এনভায়রনমেন্টের রিলেশনশিপটা যদি ভালো হয় তাহলে আমরা বুঝবো যে মোটামুটি জিনটি এক্সপ্রেস করতেছে। এই থ্যাংক ইউ। তোমরা যদি আরো প্রশ্ন থাকে আমার সাথে একটু কথা বলো, ইনক্লুডিং এভরিথিং। হ্যাঁ, যেহেতু আমার আজকের ক্লাসটি শেষ হয়ে যাচ্ছে, আর ক্লাস নাই, তোমরা আমার সাথে শেয়ার করো। আচ্ছা, আমাদের এখানে আজকের এখনো পর্যন্ত পার্টিসিপেন্ট আছে 321। এটি আমি দিয়ে দিব, তোমাদের অ্যাটেন্ডেন্সের যে লিস্টটি এটি আমি দিয়ে দেবো তোমাদের। স্যার, হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমি জিজ্ঞেস করার সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে ক্লাস থেকে বেরিয়ে গেছি। স্যার আমি বলছিলাম স্যার, গ্যামেটের নাম্বারিং এর সময় যে 1 2 3 4 স্যার ক্লকওয়াইজ নাম্বারিংটা হচ্ছে, স্যার এটা কি ভাবেই দিতে হবে না অ্যান্টি ক্লকওয়াইজ, বা আমি ইচ্ছামতো নাম্বারিং দিলে আচ্ছা, সমস্যা? থ্যাংক ইউ ফর ইওর ভেরি ভ্যালিড কোশ্চেন। আচ্ছা, মাস্টার্সে যখন আমরা পড়াই, আমি পড়াই এই সাবজেক্টটি, তখন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুইটাই দেখানোর চেষ্টা করি, কিন্তু যেহেতু তোমাদের একটা প্রিলিমিনারি ধারণা দেওয়া হচ্ছে, হ্যাঁ, আমরা এটি ক্লকওয়াইজই বলে গেছি, এবং তোমরা এইভাবেই ড্র করবে, এটিতে অসুবিধা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা,
এই আমরা তাহলে এই কয়েকটা রেফারেন্স, সাইটোলজি অ্যান্ড সাইটোজেনেটিক্স বাই সিপি সোয়ানসন, এই বইটি তোমরা যদি পাও এটি পড়তে পারো। আর এই কয়েকটা রেফারেন্স, এটি বোধহয় কেউ তৈরি করে গেছিল আমাদের ডিপার্টমেন্টের, হয়তো শান্তিদা বা আমাদের ওরা ওয়েবসাইট থেকে দেখছে, এনসিবিআই থেকে দেখছে। তোমাদের এগুলো ম্যাটেরিয়াল অ্যাভেলেবল, তবে তোমরা যেটি করো সেটা নিজেরা একটু প্র্যাকটিস করে করবে আর কি। বিভিন্ন রকমের করা দরকার নেই, একভাবেই করো, তাহলে ভুল হবে না পরীক্ষাতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আজকের মতো ক্লাসটি শেষ করছি। তোমাদের ধন্যবাদ দিচ্ছি। তোমরা ভালো থাকো, তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। সি ইউ। থ্যাংক ইউ।